আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। সংযুক্ত আরব আমিরাতের পর এবার আরেকটি ছোট আরব দেশ বাহরাইন ঘোষণা দিল ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার। এর আগে আরবদের অবস্থান ছিল আগে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, তারপর ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি দেখা যাবে। সেই অচলায়তন ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিল অফ দ্য সেঞ্চুরি রীতিমতো ধাঁধায় ফেলে দেয় রাজনৈতিক পর্যবেক্ষকদের। তারা নিজেদেরই প্রশ্ন করতে থাকেন যে চুক্তি প্যালেস্টাইনিরা বয়কট করেছে, আরব দেশগুলো প্রত্যাখ্যান করেছে এবং যে চুক্তি কখনোই কাজে দেবে না, তা নিয়ে এত শ্রম ও সময় ব্যয় করছেন কেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নের জবাব খুঁজে দেখেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিখ্যাত সাংবাদিক ও মিডল ইস্ট আইয়ের সম্পাদক ডেভিড হার্স্ট। আসুন জেনে আসি সেই অজানা কারণ। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার আমিরাতি ঘোষণাও অনেক প্রশ্নের যথাযোগ্য জবাব মেলেনি। অন্য আরব দেশগুলোকেও এ কাজে যুক্ত করতে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনার। তার ফল মিলেছে বাহরাইনের ঘোষণায়। আরও দুটি ছোট দেশ কসোভো ও সার্বিয়াও ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারে। তবে বড় ও জনবহুল দেশগুলো এ প্রক্রিয়ায় সামিল হতে অস্বীকৃতি জানিয়েছে। এতে সমর্থন মেলেনি সৌদি আরব, সুদান, ওমান, কুয়েত বা জর্ডানেরও। এ অবস্থায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে দুটি ছোট আরব দেশের নেতাদের সাথেই কেবল হাত মেলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই অনুষ্ঠানকে বলবেন ঐতিহাসিক। প্রশ্ন উঠেছে, এ চুক্তির টার্গেট যদি কখনোই প্যালেস্টাইনিরা না হয়, তাহলে কারা? কার হাত থেকে আত্মরক্ষার জন্য জোট বেঁধেছে ইসরায়েল ও আমিরাত? ইসরায়েল বিভিন্ন সময় আরব কূটনীতিকদের বলছে যে ইরানকে তারা কখনোই সরাসরি হুমকি বলে গণ্য করে না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইওসি কোহেনও মনে করেন ইরান নিয়ন্ত্রণযোগ্য। ইরান নিয়ে নিজেদের তত্ত্বটি বারবার পরীক্ষা করেও দেখেছে ইসরায়েল। তারা সিরিয়া ও লেবাননে ইরানি মদতপুষ্ট যোদ্ধাদের উপর বোমা বর্ষণ করেছে। কিন্তু না ইরান, না হিজবুল্লাহ কেউ এর প্রতিক্রিয়া দেখায়নি। এতেই ইসরায়েল যা বোঝার তা বুঝে গেছে। ট্রাম্পও একবার ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রায় কাছাকাছি এসে পড়েছিলেন। গত জানুয়ারি মাসে ইরানি জেনারেল কাশেম সুলাইমানি ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হলে এ পরিস্থিতির উদ্ভব হয়। কিন্তু হতেও হয়নি কোনো সামরিক সংঘাত। বোঝা গেল টার্গেট ইরান নয়, অন্য কেউ। প্রশ্ন উঠেছে, নতুন জোটের টার্গেট যদি ইরানও না হয়, তবে কারা? এ প্রশ্নের জবাব মিলেছে সদ্য সমাপ্ত আরব লীগ বৈঠকে আরব নেতৃবৃন্দের বিবৃতিতে। বলা হয়েছে, সত্যিকার শত্রুটি লুকিয়ে আছে ন্যাটো জোটে। ওই জোটের সদস্য ওই দেশ। আরব বিশ্বের জন্য হুমকি স্বরূপ ওই দেশটি ইরান নয়, রাশিয়াও নয়। দেশটি হচ্ছে তুরস্ক। আরব লীগের বৈঠকে অভিযোগটি সরাসরি উত্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি বলেন, তুরস্ক যেভাবে আরব দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে তা এই অঞ্চলে নেতিবাচক হস্তক্ষেপের জ্বলন্ত উদাহরণ। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির হাস্যকর দিকটি হল, তিনি এমন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যে দেশ মিশরের নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করেছে এবং লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার জন্য যাদের বিমান থেকে নিয়মিতই ত্রিপোলিতে বোমা ফেলা হচ্ছে। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গলা মেলান মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শকুরি। তিনি বলেন, বিভিন্ন আরব দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তুরস্কের হস্তক্ষেপ আরব জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় মিশর চুপ করে বসে থাকবে না। আরব লীগের ওই বৈঠকের সভাপতিত্ব করছিলেন প্যালেস্টাইনি প্রতিনিধি। তারা একটি কড়া বিবৃতি নিয়ে প্রস্তুত হয়েই এসেছিলেন। ওই বিবৃতিতে ইসরায়েল আমিরাত চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করা হয়। স্বাভাবিকভাবেই বৈঠকে বিবৃতিটি গৃহীত হয়নি।
তার বদলে সিদ্ধান্ত হয় একটি স্থায়ী সাব কমিটি গঠনের। ওই সাব কমিটি তুর্কি আগ্রাসন মনিটর করবে এবং সংস্থার পরবর্তী বৈঠকে তা পেশ করবে। আরব লীগের বৈঠকের এসব তৎপরতা তুরস্ক সরকারের নজর এড়ায়নি। এ প্রসঙ্গে তুরস্কের একটি সরকারি সূত্রের বক্তব্য হলো, সংযুক্ত আরব আমিরাত তুরস্ককে একঘরে করে ফেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তারা এ কাজে অর্থ ঢালছে। এতে সত্যিকার অর্থে লাভবান হবে ইসরায়েল এবং ইসরায়েলপন্থী লবির সাথে ঘনিষ্ঠ কতিপয় মার্কিন রাজনীতিবিদ। তারা তুরস্ক বিরোধী যে কোনো জোট গঠনের সাথে আছে। তারা এ কাজে আমিরাতকে উৎসাহ দিয়ে চলেছে। মজার ব্যাপার হলো, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে 2002 সালে সৌদি আরবের উদ্যোগে আরব লীগের যে সাব কমিটি গঠিত হয়েছিল সেটি এখনো বহাল আছে। যদিও সেটির আর কোনো কার্যকারিতা নেই, থাকবে কি করে? ইসরায়েল তো এখন আর আরব লীগের শত্রু নয়, শত্রু এখন তুরস্ক। তুরস্ক প্রসঙ্গে আরব দুনিয়ার মনোভাবের পরিচয় মেলে জর্দানের সরকারি পত্রিকা জর্দান টাইমসে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে। এতে বলা হয়, লিবিয়া, সিরিয়া ও ইরাক এই 3 আরব দেশে তুরস্কের সৈন্য এবং তুর্কি মদতপুষ্ট মিলিশিয়ারা তৎপর রয়েছে। এটা ভূরাজনৈতিক বাস্তবতা যে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এসব দেশ এবং তার বাইরেও তুরস্কের যে আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা আছে তা দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান ও শীর্ষ কর্মকর্তারা মোটেই লুকাচ্ছেন না। পত্রিকায় আরও লেখা হয়, কাতার, লিবিয়া, সোমালিয়া, উত্তর সাইপ্রাস, সিরিয়া ও ইরাকে এখন তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি সবগুলো যে ওসব দেশের বৈধ সরকারের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাও নয়। এদিকে তুরস্ককে পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় নতুন দস্যু ঘোষণার একটি অভিনব চেষ্টাও চলছে। এ চেষ্টার সামনে সারিতে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। তার সাফ কথা, তুরস্ক এই অঞ্চলের কেউ নয়। পাশাপাশি আবার এও বলেন যে তিনি তুরস্কের বিরোধী নন, এরদোয়ানের বিরোধী। এমন কৌশল এর আগেও নেওয়া হয়েছিল, কিন্তু কাজে দেয়নি। দেখা গেছে লিবিয়া, প্যালেস্টাইন, ইরাক, সিরিয়া যেখানে এরদোয়ান সরকার যে পদক্ষেপ নিয়েছে, তুরস্কের সামরিক বাহিনী ও প্রধান বিরোধী দলগুলো তাতে সরকারকে সমর্থন দিয়েছে। বিরোধী দলগুলো অভ্যন্তরীণ নানা ব্যাপারে সরকারের মুখোমুখি অবস্থানে থাকলেও বৈদেশিক নীতির প্রশ্নে এরদোয়ানকে জাতীয় বীরের সম্মান দিয়ে তার পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকা ইস্যুতে। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ আরব বিশ্বের সাধারণ মানুষের মাঝে এরদোয়ান নিজেকে একজন জনপ্রিয় আঞ্চলিক নেতা হিসেবে হাজির করেছেন। এ অঞ্চলের সবচেয়ে বড় ও সংগঠিত রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন কোনো গোপন বিষয় নয়। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করার কাজটিও তিনি করে যাচ্ছেন। ফাতাহ ও হামাস উভয় দলের সাথে আছে তুরস্কের যোগাযোগ। কাতারের মাধ্যমে বছরের পর বছর গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আর বাস্তবতা হচ্ছে, সোমালিয়া থেকে কাতার পর্যন্ত তুরস্কের সামরিক উপস্থিতি দৃশ্যমান। এরদোয়ানের এই বৈদেশিক নীতির প্রতি তুরস্কের ভেতরে রয়েছে জোরালো সমর্থন। তুর্কি রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী আহমদ দাভুতোগুলু উদাহরণ দেয়া যায়। এরদোয়ানের কট্টর বিরোধী এ মানুষটি সম্প্রতি বলেছেন, ম্যাক্রোর উচিত সীমা লঙ্ঘন না করা এবং তুরস্ক ও তার প্রেসিডেন্টকে অপমান না করা। তবে ফরাসি প্রেসিডেন্ট যতই হম্বিতম্বি করুক না কেন, মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাত বাঁধানোর ক্ষমতা তাদের নেই। কেননা নিজ দেশেই তার অবস্থা বিশেষ সুবিধার নয়। এক জনমত জরিপে দেখা গেছে, ম্যাক্রো ফ্রান্সের সবচাইতে অজনপ্রিয় প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাক্রোর উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ফরেন অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকা। কিন্তু ইতিহাসের একটি বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ফরাসি প্রেসিডেন্ট কি নেবেন? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।